बिस्मिल्लाह रहमान रहीम। अस्सलामु अलैकुम, आदाब। प्रथमेই গতকালকে আমাদের একজন নির্যাতিত শিশু মাগুরার আসিয়ার অকাল মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই নিষ্পাপ শিশুকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং যারা এর জন্য দায়ী তাদেরকে কঠোর শাস্তি পাওয়ার ব্যবস্থা করে দেন। পাশাপাশি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের একজন প্রিয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মশ আরেফিন সিদ্দিক স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহর কাছে তার শান্তি এবং বেহেশত নসিব করুক এই প্রার্থনা করছি। একই সাথে নিন্দা জানাচ্ছি যারা এই অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন ভালো মানুষের, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষের জোরালো কণ্ঠ, তার জানাজা, তার দীর্ঘদিনের কর্মস্থল, সেখানে তার জানাজা পড়তে না দেওয়ায় তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আরেফিন স্যারের সাথে আমার অনেক আগের থেকেই পরিচয় ছিল। বিভিন্ন সেমিনারে যখন আমি কথা বলতে যেতাম, দাওয়াত করতো, স্যারও ওখানে থাকতো। দ্বিতীয় সেমিনারের পরে আমার কাছে এসে বসে আপনি করে বলল যে আপনি খুব ভালো বলেন, আপনার ফোন নাম্বারটা দেন, মাঝে মাঝে আপনাকে বিরক্ত করেন। বলেন কি স্যার, আর আপনি আমাকে আপনি বলেন কেন? আমি তো আপনার অনেক ছোট, আপনার সরাসরি ছাত্র না হলেও আপনি তো আমার গুরুজন, অত্যন্ত মেধাবী মানুষ, শ্রদ্ধাভাজন সকলের। উনি আমাকে আপনি বলতো সবসময়। ফোন নাম্বার দিয়েছি, মাঝে মাঝে ফোনে কথা হতো। তার সাথে সর্বশেষ আমার কথা হয়েছে জুলাইয়ের 24 তারিখে। এই জুলাইয়ের 24 তারিখে উনি বাংলাদেশ রাশিয়া মৈত্রী সমিতির ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তো আমাকে ফোন করে জিজ্ঞেস করতেছে যে ইউক্রেনের অবস্থা কি। আমি হাসতে হাসতে বললাম, স্যার আপনি আমার জিজ্ঞেস করেন, আপনার কাছ থেকে তো আমার জানার কথা। আপনি রাশিয়ানদের সাথে বেশি মিশেন, ওদের খোঁজখবর রাখেন। বললেন না ঠিক আছে, তারপরেও কিছু লোকজনের কাছ থেকে তো ওপিনিয়ন জানতে হয়। আপনি তো এগুলি ঘাটাঘাটি করেন, খোঁজখবর রাখেন, আপনার ওপিনিয়ন কি? এটা কি যুদ্ধ কি সহসায় শেষ হবে? তো আমি বললাম যে আপনার কি চিন্তা? বলছে আমার তো মনে হয় না, আমি যতটুকু জানি যে সহসায় যুদ্ধ আমি সঠিকভাবেই আপনি বলছেন যে সহসায় যুদ্ধ শেষ হবে না, রাশিয়া ইচ্ছা করি যুদ্ধটা শেষ করবে না। বলে যে কেন, একটু ব্যাখ্যা করেন তো। তখন আমি কিছু কথা বললাম, বলার পরে বলল যে এক্সিলেন্ট, ভালো থাকবেন। এই স্যারের সাথে আমার শেষ কথা। অসাধারণ ভদ্র মানুষ, চিন্তাই করা যায় না এই যুগে। আমি কোনোদিন বহু তার টকশো শুনেছি, দেখেছি, কথা বলেছে, কখনো শুনিনি যে উনি একটু চড়া গলায় কথা বলেছে। কত সুন্দরভাবে যুক্তি দিয়ে আস্তে 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 করে জিনিসকে ফুটিয়ে তুলত। সেরকম একটা মানুষ আজকে জানাজা তার বিদ্যাপীঠে, তার কর্মস্থলে জানাজা তার পায়নি। এই তো আমাদের দেশ। যাই হোক, মূল কথা হচ্ছে যে আজকে আমার আলোচনার কথার বিষয় হচ্ছে দেশের
অত্যন্ত চরম পরিস্থিতির এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমার এই জীবনে আমি কোনোদিন দেখিনি এবং শুনিও নেই যে একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ হতে পারে। আমার ধারণা ছিল যে হাইতি মনে হয় সবচেয়ে খারাপ একটা অবস্থার মধ্যে আছে, কিন্তু কিছুদিন আগে আমি হাইতির পজিশনটা দেখলাম যে আমাদের অবস্থা তার চেয়েও খারাপ। এমন সব অপরাধ আমাদের এখানে হচ্ছে, হাইতির মতো এরকম একটা কলাপসড দেশেও হচ্ছে না। সর্বশেষ এখানে কি হচ্ছে আমি আসলে অতটা ব্যাখ্যা দিতে চাই না, কারণ আমি নিশ্চিত যে আমার চেয়ে আপনারা সবাই ভালো জানেন যে কী হচ্ছে। এরকম পুঙ্খানুপুঙ্খ এত ইনস্ট্যান্স দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। আমি শুধু দুই একটা কথা বলবো আর এটার কারণ এবং এটা কি সলিউশন আমার উপলব্ধিতে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, শুনেছি পাকিস্তান আমলে বা আরও 25-30 বছর আগে গ্রামে হাট বাজারে ডাকাতি হতো তখন, বা বড় বড় বাড়িতে ডাকাতি হওয়ার প্রশ্ন থাকতো। এলাকার লোকজন তাদের ভাষার মানে কি বলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢাল চুরকি সব রাজেবাজ জিনিস নিয়ে তারা ডাকাত মোকাবেলা করার জন্য, ডাকাতকে প্রতিরোধ করার জন্য রাত জেগে পাহারা দিত। কিন্তু বাংলাদেশে এই 21 শতাব্দীতে এসে আমাদের ঢাকা শহরে বাড়ির আশপাশের বাড়ির মহল্লার লোকজন একসাথে হয়ে নেমে দা বটি এটা সেটা নিয়ে রড তাদের এলাকা পাহারা দিতে হচ্ছে ডাকাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। চুরি, ছিনতাই, ধর্ষণ এগুলি তো ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে হচ্ছে। আমি মির্জা ফখরুল সাহেবের কথাটাই আমি বলি। উনি কালকে আসিয়ার মৃত্যুর পরে যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বলেছে যে সরকার ফাংশন করছে না, এজন্যই এগুলি নিয়ন্ত্রণ হচ্ছে না। এক। দ্বিতীয় যেটা বলেছেন যে আসিয়ার মতো এরকম ঘটনা আমাদের আশপাশে অহরহ ঘটছে, লজ্জায় বলছে না। এটা ফখরুল সাহেবের কথা। ফখরুল সাহেবকে এই যে বর্তমান যে ইনুস সেন্টার, আমি তো সরকার বলি না এটাকে, এই যে ইনুস সেন্টার, এই ইনুস সেন্টারের এই ক্ষমতার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি শেয়ার হোল্ডার বিএনপি, তার বাংলাদেশের 1 নম্বর ব্যক্তি সেই কথা বলছে। তাহলে এটা দায় দায়িত্ব তাদেরও আছে, সেই ব্যাপারে পরে আসছে। গতকালকে একদিকে আমরা আসিয়ার মৃত্যুর খবর পেয়ে শোকে মানে মুহ্যমান, আরেকদিকে খবর পাই ঢাকা জেলার জজকোটের যে মসজিদ, জামে মসজিদ, সেখানে দেলা জায়রা জজ নামাজ পড়তে গিয়েছেন, সেখানে তার জুতা চুরি হয়েছে এবং ওই চোরও ধরা পড়েছে। ওই চোরের বিরুদ্ধে আবার মামলাও করেছে উনি। এই ঘটনাটা এজন্য বললাম, দেখেন জুতা চুরি থেকে শুরু করে একটা ছোট শিশু, বাচ্চা শিশুকে নির্যাতন করে হত্যা করা, কোন পর্যায়ে আমরা আছি? আপনি একদম নিচু স্তরে যে এই পর্যায়ে আসলো, জুতা চুরির মামলা হচ্ছে, আর একদম সর্বোচ্চ পর্যায়ে যায় একটা 6 বছর 8 বছর একই দিনের পর কয়েকটা ঘটনা নারায়ণগঞ্জে ঘটলো, এই মেহেরপুরে ঘটলো, এই মাগুরাতে ঘটলো, এই 2 দিনের মধ্যে এই ঘটনাগুলি ঘটলো, প্রতিদিনই ঘটতেছে। এগুলো তো পত্রিকায় তো এখন লেখার কোনো সুযোগ নাই, এগুলি লিখতেই পারে না। 2-একটা ছিটে ফোটা সেন্সেশন হলে লেখে, এই কিন্তু 99% লেখার বাইরে। আরেকটা জিনিস বলবো, এই ঘটনার সাথে সাথে
যমুনা, সেক্রেটারিয়েট, শাহবাগ এইসব এলাকায় মিছিল মিটিং নিষিদ্ধ করে দিয়েছে। ভয় হলো এই আবার লোকজন নেমে পড়লো কিনা, এই আসলো কিনা। কিন্তু জানাজার পরপরই আবার আসিয়াকে নির্যাতনকারী যারা তাদের বাড়ি আক্রমণ করে তাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে। শুধু কালকেই না, আজকেও একই ঘটনা, ওই বাড়ি আবার আজকে জ্বালিয়ে দিয়েছে। তো ওনাদের নিজেদের বাড়ি সেভ করতেছে, কিন্তু অন্যের বাড়ি সেভ করার কোনো তাগিদ ওনাদের নাই। এরকম ঘটনা ঘটতে পারে, তারা তো সেই প্রস্তুতি, যে অপরাধী সে অপরাধ করেছে তার বিচার হবে, মামলা হবে, বিচার হবে, তদন্ত হবে, বিচার হবে, ফাঁসি হবে নিশ্চিত। কিন্তু তার পরিবারকে জ্বালিয়ে দেওয়ার কারণটা কি? তার ঘর বাড়ি সব জ্বালিয়ে দেওয়া, তার যারা ইনোসেন্ট তাদেরকে, এখানেই হলো সমস্যা। যে কারণ উদ্ঘাটন করতে গিয়ে মূল সমস্যাটা হচ্ছে সরকার যদি থাকে দেশে, সেই সরকারের কর্তৃত্বই দেশে শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। এখন কোনো সরকার যদি থাকে, এটা সরকার নাই, কোনো দখলদার যদি থাকে যার কোনো কর্তৃত্ব নাই, কেন নাই? তার কোনো ম্যান্ডেট নাই, জনগণ তাকে বসায় নাই। আবার যাদের দ্বারা বসানো হয়েছে তাদের মধ্যে ঐক্য নাই, তাদের মধ্যে মিল নাই, তাদের নিজেদের স্বার্থের সংঘাত প্রতিনিয়ত, একে অপরকে সকালে একবার ধমক, দুপুরে একবার ধমক, রাতে একবার ধমক, শোয়ার সময় একবার ধমক, তো এর মধ্যে আছে। তো এখন যেই সরকারের কর্তৃত্ব নেই, ওই যে মির্জা ফখরুল সাহেব বলছে সরকারের নিয়ন্ত্রণের বাইরে, কেন? বিকজ সরকারের কোনো কর্তৃত্ব নাই, লেজিটিমেসি নাই, লিগ্যালিটি নাই। তো সেই সরকার কিভাবে করবে? আর আরেকটা হচ্ছে যে এই সরকার যাদের উপর নির্ভরশীল তারা নিয়ন্ত্রণ করতেছে মাঠ পর্যায়ের সমস্ত বিষয় আশয়। এখানে আইন শৃঙ্খলা বাহিনী বলতে তো নামে আছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তো কোনো কাজ করে না। কেন কাজ করে না? এক্সকিউজ মি, আপনি যদি পুলিশকে হত্যা করেন, আপনি যদি থানা জ্বালিয়ে দেন, আপনি যদি থানা লুট করে সব অস্ত্রশস্ত্র নিয়ে যান, সেগুলি ব্যাপারে যদি আপনি কোনো ব্যবস্থা না নেন, তাহলে ওই ডিপার্টমেন্ট তো আর কাজ করবে না। আপনি কাজ ততটুকুই করবে যতক্ষণ আপনার দৃষ্টি থাকবে, ততক্ষণ পর্যন্ত, ওই পর্যন্ত। আপনার দৃষ্টি যখন বাইরে চলে যাবে আর সে কাজ করবে না, এক। দ্বিতীয় হলো, এখন মাঠ পর্যায়ে সমস্ত নিয়ন্ত্রণ হলো সন্ত্রাসীদের হাতে। সেটা দলীয় সন্ত্রাসী, কেউ প্রফেশনাল মানে কি বলে টেররিস্ট না, এটা হলো সব দলীয় সন্ত্রাসী। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় যারা বেড়ে উঠেছে, টিকে আছে, সেই সন্ত্রাসীরা, তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, সেই সন্ত্রাসীকে ধরার ক্ষমতা আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী যারাই আছে কারো নাই। নাই বিধায়ী আমাদের সমস্ত শক্তি সেনাবাহিনী সহ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এই বসানো মাঠে সমস্ত শক্তি ব্যয় করেও, নিয়োগ করেও পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই, বরং ঘন্টায় ঘন্টায় এটার অবনতি হচ্ছে। আর সেনাবাহিনী তো পরিষ্কার বলেই দিয়েছে, সেনাবাহিনীর প্রধান, যে আমার এই 30,000 সৈন্য দিয়ে তো আমি এটা কন্ট্রোল করতে পারবো না, তাতে পরিস্থিতির আরও অবনতি। তো এখন সরকারের লেজিটিমেসি না থাকলে, লিগ্যালিটি না থাকলে, সেই সরকারের কর্তৃত্ব থাকে না, সেই সরকারের কমান্ড কেউ মানে না। এটাই হলো রুট কজ। এবং দলীয় সন্ত্রাস যেভাবে বেপরোয়াভাবে চলছে, এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দলের নেতাকর্মীদেরও নাই। বিএনপি প্রতিদিনই কোথাও না কোথাও কাউকে না কাউকে বহিষ্কার করে, এটা তো আইওয়াস। বহিষ্কার করা মানে কি? দলে তো আছে, এমন তো না যে সব ধরে জেলে ঢুকেছে, বহিষ্কার শেষ, মামলা হইতেছে, ছুটে হাজার ঘটনা হচ্ছে, একটা মামলা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, 5 মিনিট পরে আবার জেলখানা থেকে বেরিয়ে আসতেছে। তো এইসব জিনিস, এগুলি করে তো আর আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ হবে না, এগুলি নিয়ে তো আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ হবে না। আপনি যদি নিজের
একটা ইংরেজিতে কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনি নিজের ঘর যদি আপনি শাসন না করতে পারেন, দেখেন আমি একসময় শ্রমিক রাজনীতি করতাম। আমি আমার ব্যক্তিগত কথা একটা রেফারেন্সে চলে আসছে। 1983 সালে আমার ছোট ভাই পরবর্তীতে জেলা শ্রমিক লীগের সেক্রেটারি হয়েছে আমি, এবং অত্যন্ত জনপ্রিয় নেতা। তাকে অপারেশন ক্লিন হার্টে 2002 সালের 22শে অক্টোবর সারা রাত নির্যাতন করে হত্যা করা হয়েছে। খালেদা জিয়া, এই তারেক রহমানরা, আরও আছে, তাদের নাম বলছি না এখন, এই হাওয়া ভবনে বসে সারা দেশের সম্ভাবনাময় 57 জন আওয়ামী লীগের স্থানীয় নেতা যারা ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা ছিল, সেইগুলি বেছে বেছে তাদেরকে শেষ করে দিয়েছে। তো আমার সেই ভাই 1983 সালে একটা রিক্সাওয়ালাকে মেরেছিল। তখন আমি 29টা শ্রমিক সংগঠন, তখন তো জেলা হয় না, 1 বছর পরে জেলা হচ্ছে, মহকুমার আহ্বায়ক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের। আমার ভাই সে একটা শ্রমিকের গায়ে হাত দিয়েছে, এটার বিচার হবে না। আমি প্রকাশ্যে, ওই স্পটের নাম হলো বাপ্তা মোটর স্ট্যান্ড, ওখানে প্রকাশ্যে শত শত মানুষের মাঝখানে সালিশ করে আমার ভাইকে আমি জুতা পেটা করেছি। এবং আমার ওই ভাই, আমি চলে আসার পরে ঢাকায় এই শ্রমিকের এই সংগঠন, সবগুলো সংগঠনের দায়িত্ব দিয়েছি। অত্যন্ত দক্ষতার সাথে, সুনামের সাথে, সততার সাথে, সাহসিকতার সাথে সেই দায়িত্ব পালন করে ভোলার সবচেয়ে জনপ্রিয় শ্রমিক নেতা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কারণেই তাকে হত্যা করা হয়েছে। এই কথাটা বললাম এই কারণে যে আমি যদি আমার ভাইকে সেদিন সাজা না দিতাম, তাহলে আমার কন্ট্রোল থাকতো না, মানুষ আঙ্গুল তুলতো। উনি নিজের ভাইয়ের বিচার করেন আর আমাদের কিছু হলে আমাদের উপরে, মানে আমাদেরকে এই করে সেই করে। আমি আমার ভাইয়ের বিচার করার মাধ্যমে ওখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কোনো ধনী লোক, কোনো প্রভাবশালী কেউ, আমার বাবা জীবিত থাকতে, আমি থাকতে, কোনোদিন আমাদের এই বলায় হাজার হাজার মানুষকে কেউ একটা ফুলের টোকাও দিতে সাহস পায় না। সে যত বড়ই ব্যক্তি হোক, যত বড় ব্যক্তি হোক, সাহসই পায় নাই। কিছু বলার আগে, অন্যায় করলেও কিছু বলার আগে আগে আমাদের কথা চিন্তা করতো যে আমরা কাউকে ছাড় দেব না, এবং দেই নাই। বহু বড় বড় পরিবারকে এক ঘরে করে দিয়েছি। তাদের কাছে মাছ বিক্রি করবে না, দোকানদার সদাই বিক্রি করবে না, রিক্সাওয়ালা রিক্সা নিবে না, কোনো রকমের কোনো সার্ভিস যত কিছু আছে দিবেন, এরকম বহু পরিবারকে। এবং আমার নিজের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের পরিবারকে এরকম এক ঘরে, এরকম ইনস্ট্যান্স যখন সামনে দাঁড় করিয়েছি, পরিস্থিতি নর্মাল হয়ে আসছে। কেউ কারো বিরুদ্ধে কোনো হাঙ্গামা এগুলি করে নাই। তো এখন এই যে সরকারের যে নিয়ন্ত্রণহীন হয়ে গেল, কেন? যারা তাদের পক্ষের লোক, তারা যা ইচ্ছা তা করতেছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। পুলিশ চুপচাপ। পুলিশ তো হলো যে ওই সেদিন দেখলাম এই কুষ্টিয়ার কুমারখালী বিএনপির শহর শাখার, পৌর শাখার সাধারণ সম্পাদক, তার ছোট ভাই ইউএনএকে ফোন করে বলে, আমি অমুক, এই উপজেলায় কি হবে না হবে, কিভাবে চলবে, আমার কথায় চলবে। এটা হলো একটা স্যাম্পল। সারা দেশের একই অবস্থা। তো একটা পৌরসভার পৌর কমিটির সেক্রেটারির ভাই যদি, ছোট ভাইয়ের যদি এত ক্ষমতা থাকে, তাহলে ওই সেক্রেটারির কী অবস্থা, জেলার পর্যায়ের নেতাদের কী অবস্থা, কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের কী অবস্থা? দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি দি বাংলাদেশ সিচুয়েশন। এটার কোনো সমাধান এই সরকার বা এই ক্ষমতাসীনরা দিতে পারবে না। তারা চোরাবালিতে পড়ে গেছে, ফাঁদে পড়ে গেছে, এখান থেকে বের হতে পারবে না। এখান থেকে বের হলে তাদের নিজেরা মারামারি করে, কাটাকাটি করে অস্তিত্ব শেষ করে ফেলবে। কথায় আছে না যে এত দল, এত যে বলে অতি সন্ন্যাসীতে গাজের নষ্ট। ইংরেজিতে কথা আছে, টু মেনি কুকস
স্পয়েল দি ব্রথ, মানে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। আবার এইটাও আছে, টু মেনি ম্যানস টু মেনি মাইন্ডস, এত বেশি লোকজন, এত বেশি মতামত, কোনোটাই তারা কিছুই করতে পারতেছে না। হ্যাপাজার্ড, একটা বড় একটা হসপস অবস্থা হয়ে গেছে। এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। বিএনপিও যদি ক্ষমতায় যদি বসে এখন, তারও ক্ষমতা কন্ট্রোলের বাইরে, বিকজ A to Z তারা ইনভলভ হয়ে গেছে। এখান থেকে বের হতেই পারবে না, কোনো সুযোগই নাই। এখন সবই তাদের, একজন কনস্টেবল থেকে শুরু করে একদম প্রধান বিচারপতি পর্যন্ত, এভরিবডি ইজ মাই ম্যান। আপনি কার উপর অ্যাকশন নেবেন? যার জন্য সব কিছু সেইভাবেই চলছে, সম্ভব না। এই পুলিশ যত কিছুই হোক, এই পুলিশ ছাড়া তো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব, প্রশ্নই আসে না। এই পুলিশকে আপনি কোনোদিনও অ্যাক্টিভ করতে পারবেন না, এই পুলিশের কাছ থেকে আপনি সার্ভিস নিতে পারবেন না, অসম্ভব। এটার সলিউশন কি? এটার সলিউশন একটাই, খুব সিম্পল। যিনি এই দেশটাকে গুছিয়ে দিয়ে গেছেন তাকে আসতে হবে। সে এসে বসবে, অটোমেটিক কয়েক ঘন্টার মধ্যে এই পরিস্থিতির ব্যাক টু নর্মাল হতেই হবে, হয়ে যাবে অটোমেটিক। পুলিশ তার শক্তি ফিরে পাবে। এই দেশের শক্তি, রিয়েল সেন্সে বলতেছি, এই দেশের কর্মশক্তি, এই দেশের চালিকা শক্তি হলো শেখ হাসিনা। আপনি মানেন আর না মানেন, আপনি স্বীকার করেন আর না করেন, দিস ইজ রিয়ালিটি। যতক্ষণ পর্যন্ত উনি না আসতেছেন, যতক্ষণ পর্যন্ত উনি স্টিয়ারিং না ধরতেছেন, এই গাড়ি চলবে না। কেউ জোর করে চালাতে গেলে ডাইনে বায়ে ধাক্কা খেয়ে গাড়িও যাবে, মানুষও নষ্ট হবে, যা হচ্ছে এখন। একটাই সলিউশন, শেখ হাসিনা। অটোমেটিক সব ঠিক হয়ে যাবে, অটোমেটিক। কোনো চাঁদাবাজ এগুলি সব ঠিক হয়ে যাবে, কিছুই করতে হবে না। বাকিটা কিছু আছে সেটা পরবর্তীতে উনি সেভাবে ব্যবস্থা নিয়েছেন বা সেইভাবে পরিকল্পনা করেছেন। উনি একবার 11 মাস, গত 1/11-তে জেলে ছিলেন 11 মাস। ওই 11 মাস এই দেশ নিয়ে চিন্তা করেছেন। জেল থেকে বেরিয়েছেন, দেশের মানুষ তাকে দায়িত্ব দিয়েছে। 15 বছর 7 মাসে এই দেশটাকে তুলে এনেছেন। আবার এখন 7 মাস গেছে, হয়তো আরো 15 দিন, 1 মাস। এই 8 মাসের চিন্তার ফসল এই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। এবং ওনার আল্লাহ সুস্থ রাখলে, আয়ু ঠিক রাখলে, হায়াত দান করলে 41 সালের মধ্যে উনি এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ আর বঙ্গবন্ধুর সোনার বাংলা উনি গড়বে নি। এর কোনো বিকল্প নাই শেখ হাসিনার, যত চেষ্টাই করুক। অতএব আমরা অনেক কষ্টে আছি, দেশের মানুষ অনেক কষ্টে আছে। শেষ করার আগে একটা সংবাদও বলতে পারবেন, সুসংবাদও বলতে পারবেন। গতকালকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের সময় একটা এক্সে একটা অ্যাকাউন্ট খুলেছিল নির্বাচনী প্রচারণার জন্য, এবং এখানে বাংলাদেশ সম্পর্কে মাঝে মাঝে অনেক কিছু টুইট করা হয়, এবং এটা ভেরিফাইড। ডোনাল্ড ট্রাম্প আপডেট, এটা ভেরিফাইড। এই যে এর আগে অনেকগুলো টুইট এখান থেকে আসছে, এই যে বাংলাদেশ থেকে যে বিভিন্ন, ওই যে প্রথম আলো, ডেইলি স্টার, এরা ওই যে ফ্যাক্ট চেক করে, একটা ধান্দা করে। তারপরে নতুন আবার ওই ইউনূস সাহেবের অফিসের ওই ডাস্টবিন শফিক আছে, সেও ফ্যাক্ট চেক করে, ধান্দা করে। কিন্তু কোনো দিন এখন পর্যন্ত এই এক্সের এই অ্যাকাউন্ট সম্পর্কে কোনো তথ্য মন্তব্য তারা করতে সাহস পায় নাই, করে নেই।
যে এটা ভুয়া বা এটা ঠিক না, বলতে পারিনি। সো আমি ধরে নিলাম যে এটা সঠিকই। ডাইরেক্ট ট্রাম্পের না, ট্রাম্পেরটা ভিন্ন, রিয়েল ট্রাম্প সেটা ভিন্ন, ব্যক্তিগত যেটা ভিন্ন, কিন্তু এটা ট্রাম্পের অফিসের, ট্রাম্পের কনসার্ন একটা। সেই অফিস থেকে গতকালকে এটা টুইট করা হয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে। টুইটটা হলো এক লাইনের একটা টুইট। প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কামিং ব্যাক সুন। লেটস সি। এই নিউজ ছাড়াও আমরা নিশ্চিত উনি আসতেছেন এবং উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই আসবেন ইনশাআল্লাহ। কাল না হয় পরশু। কেন, কিভাবে, তার আইনগত এবং বাহ্যিক সমস্ত দিক নিয়ে আমি একটা ব্যাখ্যা দেব, আশা করি শুনবেন। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।